আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি টেস্ট পেপার সলভিং ক্লাসে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোয়েশ্চেন 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা কোয়েশ্চেন 6 থেকে 11 পর্যন্ত সলভ করব। তাই চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, তো 6 নম্বর কোয়েশ্চেনে দেখো, ফার্স্ট আমরা কোয়েশ্চেনগুলো দেখি কি কোয়েশ্চেনগুলো আসছিল। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, তারপর হচ্ছে রেয়ামিল প্রস্তুত করতে বলছে। তো মূলত এটা একটা কাইন্ড অফ মিক্স কোয়েশ্চেন, কারণ দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, তার মানে এটা আর্থিক বিবরণীর একটা পার্ট। হ্যাঁ, আর্থিক বিবরণীর একটা পার্ট। আর এখানে বলছে রেয়ামিল নির্ণয় করতে। রেয়ামিলে তো আমরা জানি ডেবিট ক্রেডিট নির্ণয় করে, মানে ডেবিটটা ডেবিট জায়গায়, ক্রেডিটটা ক্রেডিট জায়গায় করে দুইটা তোমার শুদ্ধতা যাচাই করা হয়, গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তো এখানে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, তাই বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা ডিটেক্ট করে ফেলবো। তো চলো দেরি না করে আমরা এন্ট্রিগুলো নির্ণয় করি। তো দেখো, প্রারম্ভিক মজুত পণ্য, এটা জানি আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়বে। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়বে। তারপরে ক্রয়, পণ্য ক্রয়, এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়বে। দেন হচ্ছে আমার কোনগুলো আসতেছে, আন্তঃফেরত হচ্ছে ক্রয় ফেরত, সরি আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, আর বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত। এটা মাথায় রাখবা। তো এখানে যেহেতু বই ফেরত আছে, তাহলে এটা পণ্য ক্রয়ের মধ্যে ইনক্লুডেড, তা এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। হ্যাঁ, দেন আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইনক্লুডেড। দেন কোনটা আছে, আর কোনটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে? নাই। তাহলে এইগুলোই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইনক্লুডেড। আর বাকিগুলো আমরা হচ্ছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা সিলেক্ট করব। যেহেতু আমার সব কিছু তোমার সিলেক্ট করা দরকার নেই, বা সব কিছুর এন্ট্রি লিখে আমার সময় নষ্ট করা দরকার নেই, কারণ এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। তো বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড এন্ট্রিগুলোরই আমরা জাস্ট টার্ম লিখে দিব। হ্যাঁ, সব কিছু টার্ম লেখার দরকার নেই, মূলধন আয়কর এগুলো যদি টার্ম লিখতে যাও তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে। আমরা টাইম ওয়েস্ট করব না। তারপর হচ্ছে রেয়ামিলটি প্রস্তুত করতে বলছে, তার মানে এখানে কিছু এন্ট্রিতে ডেবিটের জায়গায় ক্রেডিট দেওয়া আছে আর ক্রেডিটের জায়গায় ডেবিট দেওয়া আছে, এগুলো আমাদের মানে এন্ট্রি করতে হবে বা শুদ্ধ করতে হবে। তা চলো আমরা সলিউশনে চলে যাই। তো ফার্স্টে কি বলছিল যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি দায় এখানে কোনগুলো আছে? চলতি দায় আছে তোমার পাওনাদার আছে, বিবিধ পাওনাদার আছে। হ্যাঁ, বেতন, অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, বেতনের বকেয়া বা খরচের বকেয়া হচ্ছে যায়, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। তো এটা আবার তোমরা একটু মাথায় নাও যে অগ্রিম আয়, অগ্রিম আয়, অগ্রিম দায়, তারপরে বকেয়া আয়, বকেয়া আয়, আর বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়। তো আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তা আয়ের অগ্রিম হবে দায়, আর অগ্রিম আর অগ্রিম খরচ, এখানে খরচ হবে, দুঃখিত, এখানে অগ্রিম খরচ হবে। হ্যাঁ, অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, অগ্রিম খরচ সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। আর বকেয়া আয়, এখানে যেহেতু অগ্রিম আয় দায় আর বকেয়া আয় হচ্ছে সম্পদ হবে, আর বকেয়া ব্যয় হচ্ছে দায় হবে। তো এখানে যেহেতু বকেয়া খরচ বা বকেয়া খরচ, এখানে দেখো বকেয়া ব্যয় হচ্ছে দায় হবে। তো এটা হচ্ছে চলতি দায়ের মধ্যে পড়তেছে। হ্যাঁ, ওকে। তো এইগুলোই মূলত তোমার চলতি দায়ের উপাদান। তাহলে দেখো এই যে ব্যাংক জমাতিরিক্ত আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত কই ছিল? চলতি দায় পরিমাণ ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, এই যে ব্যাংক জমাতিরিক্ত, এটাও চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত তোমার চলতি দায়। তারপরে বিবিধ পাওনাদার চলতি দায়, আর বকেয়া বেতন চলতি দায়। তো এখানে যেহেতু চলতি দায় নির্ণয় করতে বলছে, তাই চলতি দায়ের এন্ট্রিগুলো আমরা লিখে ফেলবো, আর বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রিগুলো লিখে ফেলবো, বা টার্মগুলো পাশাপাশি লিখে নিব। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 30,000 টাকা, তারপর হচ্ছে বিবিধ পাওনাদার হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে বকেয়া বেতন এটা কত তোমার? 3,500 টাকা। তাহলে টোটাল চলতি দায়ের পরিমাণ কত আসতেছে আমার? 83,500 টাকা। তাহলে 83,500 টাকাটা হচ্ছে আমার টোটাল চলতি দায়ের পরিমাণ। ওকে,
খ নাম্বারে বসে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রিগুলো তো লিখে নিছিলাম। তো চলো দেখি বিক্রিত পণ্যের ব্যয় এন্ট্রি এখানে কি কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য আছে, পণ্য ক্রয়, বই ফেরত আর আন্তঃপরিবহন। তাহলে দেখো এই কয়টা এন্ট্রি আমরা লিখে রাখছিলাম কিনা, এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য লিখবা, কেটে দিবা, সাথে সাথে পণ্য ক্রয় লিখবা, কেটে দিবা, বই ফেরত লিখবা, কেটে দিবা, বিক্রিত আন্তঃপরিবহন লিখবা, কেটে দিবা। বুঝা গেছে? তো আর কোনোটা আছে নাই। তাহলে এই চারটা এন্ট্রি তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে। এই যে প্রারম্ভিক মজুত পণ্য কত পাচ্ছি আমরা, 28,000 টাকা। তারপরে পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা। এখান থেকে বই ফেরতটা বাদ দিব। বই ফেরত মানে কি তোমার ক্রয় ফেরত, আর আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতটা বাদ দিলাম 2,500 টাকা। 50,000 টাকা বাদ দিলে থাকতেছে 47,500 টাকা। তাহলে 47,500 এখানে ইনক্লুড করলাম। আর আন্ত পরিবহন 8,000 টাকা লিখলাম। তাহলে টোটাল কত আসতেছে, 28,000, 47,500 আর 8,000, টোটাল আসতেছে 83,500। তো 83,500 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট। তো আমাদের খ নাম্বার শেষ। খুবই ইজি পিজি ম্যাথ। এখন হচ্ছে আমরা রেওয়া মিল প্রস্তুত করব। তো যে এন্ট্রিগুলো আছে সেম এন্ট্রিগুলো আবার বসানোর পর কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা তোমাকে বুঝতে হবে। তো রেওয়া মিলের ক্ষেত্রে হিসাবের শ্রেণী জানাটা খুবই জরুরি। হ্যাঁ, রেওয়া মিলের ক্ষেত্রে তুমি যদি ঠিকঠাক মতো হিসাবটা আইডেন্টিফাই না করতে পারো, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, তাহলে কিন্তু তুমি ডেবিট না ক্রেডিট হবে এটা নিয়ে তুমি কনফিউশনে পড়বা। তাহলে আমরা একটু হিসাবের শ্রেণীটা একটু রিভাইজ দিই। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আর আয়, দায় আর মালিকানা সত্ত্ব এই তিনটা উপাদান বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। ওকে, তো ফার্স্টের এন্ট্রিটা হচ্ছে মূলধন। আমরা জানি মূলধন ক্রেডিটের মধ্যে পড়তেছে, তো মূলধন ক্রেডিট 1,80,000 দিয়ে দিলাম। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলো হচ্ছে উত্তোলনের মধ্যে পড়ে, আর উত্তোলন হিসাব ডেবিট হয় আমরা জানি। হ্যাঁ, উত্তোলন একটা খরচ বা ব্যয় হিসাব, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আয়করও ডেবিট 2,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য একটা কি খরচ, তাহলে খরচ কি হবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে 28,000 টাকা। আর পণ্য ক্রয় এটাও একটা খরচ, এটাও ডেবিট। বিক্রয় করলে কি হয়, আয় হয়, তাহলে কি এটা ক্রেডিট। বই ফেরত মানে কি, এটা তোমার ক্রয় কমায় দিচ্ছে। হ্যাঁ, ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে এটা ক্রেডিটে যাচ্ছে। ব্যাংক জমাতিরিক্ত এটা একটা চলতি দায়, তো যেহেতু দায় বৃদ্ধি পাচ্ছে তাই এটা হবে ক্রেডিট। বিবিধ দেনাদার চলতি সম্পদ ডেবিট, বিবিধ পাওনাদার চলতি দায় ক্রেডিট। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন যেটার অপর নাম, আন্তঃপরিবহনের অপর নাম কি, ক্রয় পরিবহন। আর বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহনের অপর নাম, মাথায় থাকবে। বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহনের অপর নাম। তারপরে আসি বকেয়া বেতন। তো আন্তঃপরিবহন যেহেতু একটা খরচ, খরচ ডেবিট হচ্ছে, দেখো তোমার 8,000 টাকা আমরা ডেবিটে দিয়ে দিছি। বকেয়া বেতন যেহেতু দায়, আমরা একটু আগেই পড়ছি যে খরচের বকেয়া কি, দায়, খরচের বকেয়া দায়, আর আয়ের অগ্রিম দায়। আচ্ছা সরি, খরচের বকেয়া হচ্ছে তোমার সম্পদ, খরচের বকেয়া সম্পদ, আর অগ্রিম খরচ এখানে খরচের বকেয়া কত আছে তোমার 20,000 টাকা। হ্যাঁ, খরচের বকেয়া হচ্ছে তোমার কি এখানে 20,000 টাকা ডেবিটের ঘরে দিছে নাকি না ক্রেডিটের ঘরে দিছে, ক্রেডিটের ঘরে দিছে। আচ্ছা, তো আমরা কি দেখছিলাম একটু রিভাইজ দিয়ে আসি, নিজেই ভুলে গেছি। তো এই যে বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে দায়। হ্যাঁ, চলতি দায়। তো এখানে দায়ের পরিমাণ কত আছে 3,500 টাকা। তাহলে বকেয়া বেতন হবে 3,500 টাকা ক্রেডিট, যেহেতু বকেয়া বেতন বা বকেয়া খরচ দায়, বকেয়া খরচ দায়। আর আয়ের বকেয়া সম্পদ, আয়ের বকেয়া সম্পদ আর খরচের বকেয়া দায়। তাহলে এখানে যেহেতু খরচের বকেয়া তাই এটা হবে দায় 3,500 টাকা, ক্রেডিটে হবে। বিমা খরচ একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ডেবিট। প্রাপ্য সুদ, সুদের প্রাপ্য এটা ডেবিট, এটা যেহেতু চলতি সম্পদ, ইজারা সম্পদ ডেবিট। আসবাবপত্র ডেবিট। হ্যাঁ, তো ডেবিট ক্রেডিট মিলাই ফেললাম। এখন আমরা যোগ করে দেব, যোগ করে দেখবা 4,66,000 টাকা আসতেছে ক্রেডিটে, আর ডেবিটে একটু কম আসে। তো যেই খাতটায় কম আসবে, ডেবিটে ধরো কম আসে, ওইটা যদি আর কোনো এন্ট্রি না থাকে অবশিষ্ট, আর সবগুলো এন্ট্রি যদি তুমি ঠিকঠাক মতো এন্ট্রি করে থাকো, তাহলে তোমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিবা। তো আমাদের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম জায়গায় যে ফলটা করি সেটা হচ্ছে আমরা যখন
তুমি যখন শিওর ভাই যে তুমি ডেবিট ক্রেডিট তুমি ঠিকঠাক মতো হিসাবে শ্রেণী করে তুমি দিয়ে দিছো, তাহলে তুমি হ্যাঁ মানে এটা খুবই ন্যাচারাল বা খুবই স্বাভাবিক, যখন তোমার ডেবিট আর ক্রেডিট সাইড মিলবে না তখন তোমার মধ্যে একটা প্যানিক দেখা দিবে, এটা খুবই স্বাভাবিক। তো এটা নির্ণয় করা কিছু টেকনিক আছে। টেকনিক হচ্ছে যখন দেখবা ডাবল মানে কিছু, ধরো তোমার বিক্রয় ক্রেডিট হবে, তুমি ডেবিট দিয়ে দিছো, তখন দেখবা ডাবল তোমার পার্থক্যটা ডাবল হচ্ছে, হ্যাঁ, তখন বুঝে নিবা কোনো একটা গড়বড় আছে বা ঘাপলা আছে। এমনি যদি কোনো ঘাপলা না থাকে তাহলে তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিয়ে আসবা, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, টাইম যদি ওয়েস্ট করো সময় মতো কিন্তু অ্যান্সার করে বের হয়ে আসতে পারবা না। আচ্ছা, তো 7 নাম্বার কোশ্চেন এখন আমরা সলভ করব। তো 7 নাম্বার হচ্ছে অবচয়, আমরা চলে গেছি অবচয় চ্যাপ্টারটা থেকে। আমরা এখন প্র্যাকটিস করব অবচয় বা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, চ্যাপ্টারটার নাম। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, সম্পদের হিসাব রক্ষণ। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। তো চলো আমরা দেখি যে কি কি কোশ্চেন আসছে। ফার্স্ট হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে বলছে, জাবেদা দাখিলা দিতে বলছে, আর অবচয় হিসাব আর মেশিন হিসাব প্রস্তুত করছে। তো নর্মালি এই টাইপের কোশ্চেনই আসে। হ্যাঁ, তো এটার বদলে হয়তো অবচয় হিসাব প্রস্তুত করতে হতে পারে, আর এক টাইপের কোশ্চেনও আসে। তো এখানে দেখো ফার্স্টে মার্চ তারিখে 1,80,000 টাকার একটি মেশিন ক্রয় করছে, আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা দেওয়া আছে, এবং মেশিনটির আনয়ন বাবদ পরিবহন ব্যয় দেওয়া আছে 30,000 টাকা, এবং সংস্থাপন ব্যয় দেওয়া আছে 40,000 টাকা। এখন বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয় করো। কি নির্ণয় করো? হার নির্ণয় করো। তো হার নির্ণয়ের আলাদা একটা সূত্র আছে, তো চলো আমরা সলভে চলে যাই। এই যে দেখো হার নির্ণয়ের সূত্র, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয়। তো হার নির্ণয়ের সূত্র কি? 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল ইন্টু 2, এটা হচ্ছে তোমার সূত্র। তো তোমার আয়ুষ্কাল কত ছিল? 10 বছর। তো এটা হচ্ছে 20% হচ্ছে তোমার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার। খ নাম্বার কি আছে? 17-18 সালে জাবেদা দাখিলা দিতে বলছে। তো আমরা জানি জাবেদা দাখিলা যখন আমরা দিব, তোমার 3টাই জাবেদা দাখিলা দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে তোমার মেশিন যখন আনয়ন করা হয় বা মেশিন যখন ক্রয় করা হয়, সম্পত্তি ক্রয় করা হয়, সেটার অবচয়ের একটা আর অবচয় ক্লোজ করার একটা, এই 3টা জাবেদা সব সময় হয়। হ্যাঁ, তো 17 সালে কি হয়েছে? মেশিন তোমার ক্রয় করছে, তাহলে মেশিন যেহেতু ক্রয় করছে, মেশিন হিসাব বৃদ্ধি পাইছে, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 2,50,000 2,50,000। এখানে তুমি টিকা দিয়ে দিবা, মেশিনের ক্রয় মূল্য, পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয় সব যোগ করে তোমার 2,50,000 টাকা আসছে। নেক্সট হচ্ছে অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। তাহলে অবচয় কত? আমরা তো অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। ও অবচয় আমরা নির্ণয় করব। অবচয় নির্ণয় করে অবচয় হিসাব ডেবিট হবে আর পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট হবে। অবচয় হিসাব ডেবিট হবে আর পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট হবে। 17 সালের অবচয়। তো অবচয় কিভাবে নির্ণয় করব? অবচয়ের হার যত আছে, এই যে অবচয়ের হারটা আমরা পাইছি 20%। তো এটার সাথে আমরা হচ্ছে ক্রয় মূল্য এবং সংস্থাপন ব্যয় সবগুলো যোগ করে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিয়ে যেটা হবে বার্ষিক অবচয়ের হার, মানে বার্ষিক অবচয় নির্ণয় করব। তো ক্রয় মূল্য থেকে অবচয়টা বাদ দিলে যেটা থাকবে ওটা হচ্ছে কি তোমার অবচয়। হ্যাঁ, তো এটা অবচয় আসছে হচ্ছে 41,667 টাকা। তো এটা আমরা আবার সেমভাবে ক্লোজ করে দিছি, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট করে ক্লোজ করে দিছি। তেমনিভাবে 2018 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয় হিসাবকে ডেবিট করছি আর পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করছি। এই যে সেম জিনিস, এই যে এই জাবেদাটা আবার আসছে। তো এখানে যেহেতু তোমার অবচয়টা সেম, তাই এখানে 41,667 টাকায় আসছে। তারপরে আমরা ক্লোজ করে দিছি, আয় সারাংশ দিয়ে আমরা ক্লোজ করে দিছি সেম অ্যামাউন্ট। তো এখানে দেখো হিসাবটা বা গণনা আমরা কি করে করছি, 2017 সালে 2,50,000 টাকার উপর 20% ধরছি এবং 10 মাসের ধরছি। কেন 10 মাসের ধরছি? কারণ এখানে 1 মার্চ আছে, মার্চ থেকে ইনক্লুড হয়েছে। হ্যাঁ, মার্চ থেকে ইনক্লুড করা হয়েছে, হিসাবকাল বন্ধ হয়েছে 31শে ডিসেম্বর। তাহলে কি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 10 মাস, এই 10 মাসের ইনক্লুড করছি 12 মাসের মধ্যে, তাই 10/12 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে,
তো 41,667 টাকা আসছে। আর এখানে 2018 সালে সেম 2,50,000 থেকে 41,667 বাদ দিয়ে যত থাকতেছে সেটার উপর আবার 20%, তো এটাও সেম আসতেছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমরা যাব দুইটা হিসাব প্রস্তুত করতে বলছিল, একটা হচ্ছে মেশিন হিসাব আর একটা হচ্ছে অবচয় হিসাব। তো মেশিন হিসাব এখন আমরা প্রস্তুত করব, এখানে টি ছকে প্রস্তুত করছে, তোমরা চলমান যে ছকে করো ওটা ইজিয়ার। তো মার্চ 1 তারিখে কি হয়েছে, মেশিন হিসাব যেহেতু বৃদ্ধি পাইছে তাই মেশিন হিসাব ডেবিট হয়েছে নগদান হিসাবের বিপরীতে। আর জানুয়ারির 2017 সালে ব্যালেন্স সিডি চলে আসছে, কারণ নগদান হিসাব যেটা ছিল ওটা ব্যালেন্স সিডি করে দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। 2018 সালে আগের বছরের ব্যালেন্স সিডি পরের বছরের ব্যালেন্স বিডি হয়ে গেছে, তো এটা 2,50,000 দিলাম, আবার ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তো 2019 সালের ব্যালেন্স বিডি হচ্ছে 2,50,000, মানে সেম। এত কাহিনীর দরকার নেই, তোমরা চলমান যে ছকে করে এসো। আর হচ্ছে অবচয় হিসাব। তো অবচয় হিসাব আমরা জানি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় হিসাব ডেবিটের ঘরে 41,667 টাকা আসছে 2017 সালে। আর এখানে দেখো আয় সারাংশ ছিল কিসের বিপরীতে, এই যে দেখো আয় সারাংশের বিপরীতে। তাহলে এই যে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আয় সারাংশর বিপরীতে অবচয় হিসাব ক্রেডিট করা যেহেতু হয়েছে, তো এখানে ক্রেডিটের ঘরে 41,667 টাকা আসছে। ডেবিট আর ক্রেডিট মিলে গেছে। এটা আবার 18 সালে নাও, 18 সালে পুঞ্জীভূত অবচয়ের বিপরীতে অবচয় হিসাব ডেবিট হয়েছিল, আর এখানে আয় সারাংশের বিপরীতে অবচয় হিসাব ক্রেডিট হয়েছিল। তো সেম অ্যামাউন্ট, সব সেম অ্যামাউন্ট, এখানেও সেম অ্যামাউন্ট, এখানেও সেম অ্যামাউন্ট। তো এইভাবে তোমরা টি ছক বা চলমান যে ছক যে কোনো একটাতে তোমরা সলভ দিতে পারো, তবে আমি প্রেফার করব তোমরা চলমান যে ছকে দাও, কারণ এটা তোমার টাইম ওয়েস্ট কম করবে। ওকে, তো এই ছিল এই কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেনে কি দেওয়া আছে? আচ্ছা, 8 নাম্বার কোয়েশ্চেনে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে, আর কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ রয়েছে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো এটা মূলত তোমার ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারটা থেকে আসছে। হ্যাঁ, তো এখানে 21 সালের ডিসেম্বর তারিখে শাপলা ট্রেডার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। দেখো এটা একটু খেয়াল করবা, কোন মোতাবেক কোন জমার উদ্ধৃত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে। হ্যাঁ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে। তো এই বই অনুসারে আমরা বাকি লেনদেনগুলো মিল করে তোমার মিলাবো। এখানে বলছে ক নাম্বারে ক্রমিক নং 4 এ জাবেদা দাখিলা দাও। ক্রমিক নং 4 কি আছে? ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক। আচ্ছা, এটা আমরা জাবেদা দাখিলা দিব। তারপর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলছে, আর লেনদেনের পরিমাণ লিপিবদ্ধ করতে বলছে, যেগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, চলো আমরা সলভে চলে যাই। ফার্স্টে বলছে জাবেদা দাখিলা দাও, ব্যাংক চেক প্রত্যাখ্যাত হয়েছে। তো ব্যাংক চেক প্রত্যাখ্যাত হলে নরমালি কি হয়, মানে আমার ব্যাংকে টাকা নাই, এই জন্য চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। তো আবার প্রাপ্য হিসাবে চলে যাবে, যেহেতু ব্যাংক চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে প্রাপ্য হিসাব আবার ডেবিট হয়ে যাবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে, যেহেতু ব্যাংক হিসাবে আমার টাকা নাই। তাহলে এটা জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, অ্যান্ড ব্যাংক হিসাব ক্রেডিট। তো 8,000 ছিল, 8,000 ডেবিট আর 8,000 ক্রেডিট। তো আমরা ক্লোজ করে দিব, জাবেদার যোগফল দিয়ে ক্লোজ করে দিব। আর খ নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হয়েছে। তো ওখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ছিল কত? 88,200 টাকা। তো এখন আমরা কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব। তো যোগ কোনটা হবে? যে ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। হ্যাঁ, তো ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি মানে আমি চেকটা অলরেডি ইস্যু করে দিছি, কিন্তু এটা এখনো ভাঙায়নি, মানে পাওনাদার ব্যাংক থেকে ভাঙায়নি। তার মানে কি, তোমার ব্যাংকে টাকাটা এখনো রয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যাংকে টাকাটা এখনো রয়ে গেছে, বা ব্যাংকে চেক ভাঙানো হয়নি। তাই ব্যাংকে যেহেতু রয়ে গেছে, এখানে দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংক, তুমি টিভিতে দেখবা, আর এটা হচ্ছে নগদান বই। হ্যাঁ, তো নগদান বই, আমরা কি করছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে। তোমার ব্যাংকে দেখে দেখে ঠিক করতে হবে।
ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। তার মানে কি, আমি ইস্যু করছি, তার মানে আমার নগদান বই আমি অলরেডি মাইনাস করে দিছি, কিন্তু ব্যাংকে তো প্লাস করা আছে, ব্যাংকে প্লাস করা আছে না? কারণ কি, ব্যাংকে এখনো ভাঙানো হয়নি, তার মানে আমারও প্লাস করতে হবে, নগদান বই ঠিক করতে হবে, তা আমার এটা যোগ হয়ে গেছে। দেখো, ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। আবার কোনটা যোগ হয়েছে? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান নগদানভুক্ত হয়নি। তার মানে আমার ব্যাংকে কি করে রাখছে, ব্যাংকে টাকাটা প্লাস হয়ে গেছে, কিন্তু আমি কি এখনো প্লাস করছি? করিনি, তা আমার ব্যাংকে দেখে দেখে আমারও প্লাস করতে হবে। বোঝা গেছে? 3 নাম্বার দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। সুদ মঞ্জুর করলে তার মানে এটা তোমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইছে, ব্যাংকে অলরেডি বৃদ্ধি পাইছে, তাহলে আমার ব্যাংকে দেখে দেখে কি করতে হবে? কপি করতে হবে। ব্যাংক যেহেতু বাড়ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আমি আমার নগদান বইয়ের ব্যালেন্স বাড়ায় দিব। এই 3টা এন্ট্রি তোমার যোগ হয়েছে। বোঝা গেল? নেক্সট, বিয়োগ কোনগুলো হয়েছে? দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। হ্যাঁ, তার মানে আদায়ের জন্য জমাকৃত চেক মানে আমি টাকাটা পাবো, আমি অলরেডি নগদান বই প্লাস করে রাখছি, কিন্তু ব্যাংকে তো এখনো আদায় করেনি। ব্যাংক এখনো আদায় করছে? ব্যাংক এখনো আদায় করেনি, তার মানে ব্যাংকে টাকাটা এখনো ঢোকেনি, ব্যাংকে মাইনাস অবস্থায় আছে। তাহলে ব্যাংকে যেহেতু মাইনাস অবস্থায় আছে, তাহলে আমারও ব্যাংককে দেখে দেখে কপি করতে হবে। হ্যাঁ, তাই আমারও মাইনাস করে দিতে হবে। এই জন্য আমার এটা বিয়োগ হয়েছে, যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। নেক্সট দেখো, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক, মানে ব্যাংক থেকে একটা চেক প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানে কি, ব্যাংকে তোমার এনাফ টাকা নাই, তাই তুমি প্রত্যাখ্যান করে দিছো, তাই না? তো ব্যাংকে যেহেতু অলরেডি মাইনাস অবস্থায় আছে, তাই তোমাকেও মাইনাস করে রাখতে হবে। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক মানে তোমার টাকা নাই, ব্যাংক চেক প্রত্যাখ্যান করে দিছে। হ্যাঁ, তো ব্যাংক যেহেতু চেক প্রত্যাখ্যান করে দিছে, তাই তোমারও কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। ব্যাংক চার্জ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক চার্জ কি ব্যাংক ব্যালেন্স কমায় দেয় না? ব্যাংক ব্যালেন্স যেহেতু কমায় দেয়, ব্যাংক অলরেডি মাইনাস করছে, তা ব্যাংকের দেখা দেখি তোমারও কি করতে হবে? মাইনাস করতে হবে। তুমিও মাইনাস করে দিলে। তো এই হচ্ছে মূলত ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত আমরা পাবো। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। হ্যাঁ, কপি করব ব্যাংক বিবরণীকে। দেওয়া ছিল কোনটা? নগদান বই মোতাবেক। নগদান বই মোতাবেক। এখানে যদি ব্যাংক বিবরণী বই মোতাবেক থাকতো, তাহলে আমরা আবার কপি করতাম নগদান বইকে। এই জিনিসটা একটু মাথায় গেঁথে নিবা, ভালো করে বুঝো কি বলতেছি। যদি এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকতো, কপি করতাম তখন নগদান বইকে, কিন্তু এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত আছে, কপি করব কাকে? ব্যাংক বইকে। ঠিক আছে, এটা মাথার মধ্যে ভালো মতো গেঁথে নাও। আচ্ছা, তারপরে বলছে গ নাম্বারে কোয়েশ্চেন ছিল এমন যে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, তো আমরা তো অলরেডি এন্ট্রিগুলো পেয়ে গেছি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি, এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংকে অলরেডি টাকাটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারেস্ট। ব্যাংক চার্জ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা ব্যাংকে অলরেডি লিপিবদ্ধ হয়েছে। তো এই 3টা দেখো ব্যাংক রিলেটেড। দেখো, ব্যাংক কথাটা প্রত্যেকটার সাথে যুক্ত আছে, ব্যাংক কথাটা প্রত্যেকটার সাথে যুক্ত আছে। তাহলে এটা টোটাল অ্যামাউন্ট কত? ফার্স্টেরটা 3000, 5 নাম্বার এন্ট্রির 1500 আর 6 নাম্বার এন্ট্রি 300, টোটাল 4800 টাকা। তাহলে এটার অ্যান্সার কত হবে? 4800 টাকা। বোঝা গেছে? আমারই কঠিন কোনো কোশ্চেনই আসেনি। তো দেখো, অবচয় থেকে আরেকটা ম্যাথ আসছে। তো আমি বলছিলাম না যে এক টাইপের ম্যাথ আসছে, তোমার জাবেদা দাও, তো আরেকটা অবচয় নির্ণয় করে দেখো, অবচয় নির্ণয় করো, জাবেদা দাখিলা দাও, অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। ওইটাও সেম চ্যাপ্টার থেকে আসছে, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। হ্যাঁ, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো চলো আমরা কোশ্চেনটা দেখি কি বলা আছে। যে 2020 সালের 1 জানুয়ারি তারিখে মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাবের উদ্ধৃত্ত কত? মেশিন হিসাব 2 লাখ টাকা আর পুঞ্জীভূত অবচয় ছিল 50,000 টাকা। 2020 সালের 1 জুন মানে 6 মাস পর 1,20,000 টাকা নতুন একটা মেশিন ক্রয় করা হয়, তার সংস্থাপন ব্যয় 10,000 টাকা। 21 সালের 1 মার্চ নতুন আরো একটি সম্পত্তি মানে মেশিন আনে,
50,000 টাকা এবং সরলরৈখিক পদ্ধতিতে 15% অবচয় ধার্য করা হয়। হিসাব বন্ধকাল 31 ডিসেম্বর। 2020 সালের অবচয় নির্ণয় করতে বলছে। তো যেহেতু বলে দিয়েছে সরলরৈখিক পদ্ধতি, তাহলে অবচয় নির্ণয় করো। মেশিনের মূল্য কত ছিল? 2 লাখ টাকা। হ্যাঁ, এখানে দুইটা মেশিন ছিল 2020 সালে, প্রথম মেশিন, দ্বিতীয় মেশিন। প্রথম মেশিনের ক্রয় মূল্য ছিল 2 লাখ টাকা, সেকেন্ড মেশিনের 1,30,000 টাকা। তো ফার্স্ট মেশিন ক্রয় মূল্য যেটা 2 লাখ টাকা ছিল, এটা সময়কাল ছিল 1 বছর, আর সেকেন্ড মেশিনের সময়কাল ছিল 7 মাস। কিভাবে 7 মাস? এই যে দেখো, সেকেন্ড মেশিন যখন ক্রয় করা হয় 1,20,000 পয়লা জুন তারিখে, জুন সহ হিসাব করতে হবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 7 মাস। হ্যাঁ, আর ফার্স্টটা পুরো 1 বছর ছিল। তারপর গণনা কিভাবে করবে? 2 লাখের উপর তোমার 15% তোমার অবচয় ধার্য করবা, তো 30,000, যেহেতু পুরো 1 বছর, আর এটা তোমার শুধু 7 মাসের নির্ণয় করবা। 1,30,000-এর 15% 7/12, তো 11,375 টাকা আসে। তো টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 41,375 টাকা। তো 41,375 টাকা হচ্ছে তোমার 2020 সালের অবচয়। বোঝা গেল? নেক্সট, সাধারণ জাবেদা দাখিলা দিতে বলছে। তো আমরা জানি জাবেদা যখন দেয়, একটা হচ্ছে ক্রয় সম্পত্তি যখন আমরা ক্রয় করি, এই ক্রয়ের একটা জাবেদা, অবচয় নির্ণয়ের পর একটা জাবেদা, আর অবচয় হিসাব বন্ধ করার জন্য একটা জাবেদা। প্রত্যেকটা সালের জন্য সেম জিনিস। আচ্ছা, 20 সালেরটা দেখো। মেশিন ক্রয় করলো, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 1,30,000, 1,30,000। অবচয় হিসাব আমরা অবচয় নির্ণয় করছি, খ নম্বরে অবচয় নির্ণয় করছি, ক নম্বরে 41,375, 41,375 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, নরমাল অবচয় জাবেদা। আচ্ছা, তারপর ক্লোজ করব কিভাবে? অবচয়কে নিচে নিয়ে আসবো, আয় সারাংশের বিপরীতে ক্লোজ করব। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আয় সারাংশ 41,375 ডেবিট হয়েছে, আর 41,375 ক্রেডিট হয়েছে অবচয় হিসাবে। 2021 সালে সেম জাবেদা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে মেশিন ছিল 50,000 টাকা, তো 50,000 দিলা, অবচয় হিসাব পুঞ্জীবিত অবচয় ডেবিট ক্রেডিট করলা। তো আমরা সেকেন্ড মান্থে কত পাইছি? 55,750 টাকা সেকেন্ড মেশিনের অবচয়। আর এটাও আয় সারাংশ দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। সেম একই প্রসিডিওর, একই প্রসেস। হ্যাঁ, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ওকে, তো এটা গণনা কিভাবে করছে দেখো। প্রথম মেশিনে 2 লাখ ছিল, দ্বিতীয় মেশিনে 1,30,000 ছিল। তো আমরা তো অবচয় করলাম, 15%, 15% দিলাম। আর তৃতীয় মেশিন ছিল 50,000, যেটার মেয়াদকাল ছিল 10 মাস। তো 10 মাস যেহেতু ছিল, 10/12 দিয়ে গুণ হয়েছে 6,250। তো এইভাবে 55,750 টাকা আমরা পাইছি। বোঝা গেল? ওকে, তো গ নাম্বারে বলছে তোমার অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তো এটা মূলত খতিয়ান, টি ছকে আছে, তোমরা চলমান জেড ছকে দিবা। তো 2020 সালে পুঞ্জীবিত অবচয় হিসাব মেশিনের বিপরীতে অবচয় হিসাব ডেবিট হয়েছিল 41,375 টাকা। ক্লোজ করছিলাম আয় সারাংশ হিসাবের বিপরীতে, ক্রেডিট হয়েছিল তো 41,375 টাকা তোমার আয় সারাংশ হিসাবের বিপরীতে। সেম ভাবে 21 সালে পুঞ্জীবিত অবচয় হিসাব মেশিনের বিপরীতে অবচয় হিসাব ডেবিট হয়েছিল 55,750 টাকা, আর আয় সারাংশের বিপরীতে অবচয় হিসাব ক্রেডিট হয়েছিল 55,750 টাকা। হ্যাঁ, তো এটা গেল অবচয় হিসাব 2020 আর 21 সালের। তেমনিভাবে পুঞ্জীবিত অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট হয়েছিল ব্যালেন্স সিডি, মানে জমাতিরিক্তের বদলে, আর ব্যালেন্স বিডি ছিল 50,000 টাকা। হ্যাঁ, আর ডিসেম্বর 31-এ তোমার অবচয় হিসাবের বিপরীতে তোমার পুঞ্জীবিত অবচয় ক্রেডিট হয়েছিল 41,375 টাকা। তো টোটাল যোগ করলে 91,375 টাকা আসতেছে। এটা হচ্ছে 2020 সালের হিসাব। আর 2021 সালে ব্যালেন্স বিডি, যেটা ব্যালেন্স সিডি আগের বছরে, এটাই ব্যালেন্স বিডি পরের বছরে। হ্যাঁ, তো 1,47,125 টাকা হচ্ছে তোমার ব্যালেন্স বিডি। হ্যাঁ, আর এখানে ব্যালেন্স বিডি আমরা আগের বছরের ব্যালেন্স বিডি টানলাম, ব্যালেন্স সিডি টানলাম। জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি 91,375 টাকা, আর ডিসেম্বর 31-এ অবচয় হিসেবের বিপরীতে তোমার পুঞ্জীবিত অবচয় হিসাব আছে 55,750 টাকা। তো দুইটা যোগ করলে 1,47,125 টাকা আসতেছে। তো এটাই মূলত ব্যালেন্স বিডি ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স বিডি দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এই হচ্ছে মূলত তোমার পুঞ্জীবিত অবচয় হিসাব। আচ্ছা, এখন আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা আসছে তোমার কার্যপত্র এই চ্যাপ্টারটা থেকে। হ্যাঁ, কার্যপত্র মূলত একটা লেন্দি চ্যাপ্টার, এটা তোমাদের অ্যান্সার করতে আমি সাজেস্ট করব না, কারণ এটা তো অনেক টাইম খায়, আর একটু এদিক থেকে এদিক হলেই তোমার পুরা
মনে করো টাইম খেয়ে দিবে। তো নর্মালি যেগুলো তোমার ছোট অ্যান্সার করতে হয়, অবচয়, তারপরে হচ্ছে লেনদেন, এই টাইপ ম্যাথগুলো দিবা। নগদ প্রাপ্তি, প্রদান জাবেদা, এগুলো অনেক ছোট থাকে এবং তুমি ফাস্টার ওয়েতে অ্যান্সার করতে পারবা। আর কার্যপত্র এটা আমি অ্যাভয়েড করতে সাজেস্ট করবো, কারণ এটা যদি অ্যান্সার দাও তোমার এক্সামে অনেক টাইম খাবে। আচ্ছা, তো এখানে বলছে নিজ সেবায়ের পরিমাণ সমন্বয় জাবেদা দিতে বলছে আর 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্র তৈরি করতে বলছে। ওকে, তাহলে সেবায়, এখানে সেবায়ের এন্ট্রিগুলা সিলেক্ট করো। অনুপার্জিত সেবায়, আচ্ছা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, এটা একটা আছে। হ্যাঁ, বকেয়া 2000 টাকা। তো মোটামুটি এই তিনটা হচ্ছে তোমার সেবায়ের উপাদান। তাহলে চলো নিজ সেবায়ের পরিমাণ নির্ণয় করি। এই যে সেবায়ের সাথে অনাদায়ী সেবায়টা আমার যোগ হলেও 3000 টাকা যোগ হয়ে কত পাইছি, 78,000 টাকা। তো 78,000 টাকাই হচ্ছে তোমার নিজ সেবায়ের পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারে কি বলছিল যে সমন্বয় জাবেদা দাও। সমন্বয় জাবেদা দিব। কিসের সমন্বয় জাবেদা দিব? ডিসেম্বর 31 তারিখের প্রত্যেকটা সমন্বয় জাবেদা দিব। এই যে সমন্বয়ের জাবেদাগুলো হবে। 1 নাম্বার কি বলছে, বছর শেষে 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে। তাহলে সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে, তো এটার জাবেদা কি হবে? সাপ্লাইজ হিসাব ডেবিট আর সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তাহলে তোমার 20,000 টাকা ছিল আগে সাপ্লাইজ হিসাব, 20,000 থেকে 5,000 বাদ যাবে। তো আমরা ব্যবহৃতটা ইনক্লুড করব। ব্যবহৃতটাই হচ্ছে তোমার সাপ্লাইজ খরচ। হ্যাঁ, তো এখানে দেখো সাপ্লাইজ খরচ তোমার 20,000 থেকে 5,000, 15,000 হচ্ছে সাপ্লাইজ খরচ। কিসের বিপরীতে? সাপ্লাইজ বিপরীতে। তো নর্মালি আমরা যখন সমন্বয় দাখিলা দিব তখন মনে রাখবা যে উল্টাটা হয়। নর্মালি সাপ্লাইজ হিসাব ডেবিট হওয়ার কথা, কারণ সাপ্লাইজ হচ্ছে সম্পদ, এতে এটা সাপ্লাইজ খরচ বন্ধ করা হচ্ছে বা ব্যবহৃত সাপ্লাইজ সমন্বয় করা হচ্ছে, তাই এখানে সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, আর সাপ্লাইজ খরচ হিসাবে ডেবিট হবে। তেমনিভাবে 2 নম্বরে অলিখিত সেবায় আয় হিসাবভুক্ত করছে। তো অলিখিত সেবায় যখন হিসাবভুক্ত করবা তখন প্রাপ্য হিসাব ডেবিট দিবা, যেহেতু প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, এবং সেবা হিসাব ক্রেডিট দিবা, যেহেতু আয়টা বৃদ্ধি পাচ্ছে। তেমনিভাবে বকেয়া বেতন যখন সমন্বয় করবা তো বেতন হিসাব ডেবিট দিবা, মানে খরচ হিসাব ডেবিট দিবা, আর বকেয়া বেতন ক্রেডিট দিবা। বকেয়া বেতন ক্রেডিট দিবা, যেহেতু বকেয়া বেতন একটা কি তোমার দায়, বকেয়া বেতন তোমার দায় বা খরচের বকেয়া দায়। তেমনিভাবে 4 নম্বর অবচয় যখন তুমি হিসাবভুক্ত করবা বা অবচয় সমন্বয় দিবা, তো নর্মাল জাবেদাটাই হবে অবচয় হিসাব ডেবিট আর পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো এখানে 10,000 টাকা আছে, তো সবগুলো যোগ করে দিয়ে আসতেছে 30,000 টাকা, এখানেও 30,000 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে সমন্বয় জাবেদা। তারপর হচ্ছে কার্যপত্র। তো কার্যপত্র যখন প্রস্তুত করবা এগুলো দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তো মাথা খারাপ করার কিছু নাই। দেখো এখানে 2টা জিনিস দেওয়াই আছে। ফার্স্টে তুমি কি করছো? ফার্স্টে তুমি এন্ট্রিগুলো দেখছো রেওয়া মিলের, দেখো রেওয়া মিল দিছো। তারপরে কি আছে? রেওয়া মিলের নিচে কি দেওয়া? সমন্বয় আছে, তাহলে দেখো সমন্বয় দিছে। তারপরে 2টা মিলায় কি হয়েছে? সমন্বিত রেওয়া মিল। তারপরে আয় বিবরণী আছে আর আর্থিক অবস্থার বিবরণী আছে, শেষ, 10 ঘর বিশিষ্ট, আর কোনো প্যারা নাই। তো লিখলা, সব এন্ট্রি লিখলা, ডেবিট ক্রেডিট প্রত্যেকটা লিখলা। তারপরে তোমার কাজ হবে রেওয়া মিলে যে এন্ট্রিগুলো আছে সব সিরিয়ালি লিখে ফেলা। হ্যাঁ, সিরিয়ালি লিখে রেওয়া মিলে কি হাতে নগদ ডেবিট, সমন্বিত রেওয়া মিলেও ডেবিট হবে। তো হাতে নগদ কি তোমার আর্থিক অবস্থার বিবরণীতে যায় না, এটা একটা চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে তুমি 40,000 টাকা পাঠিয়ে দিলা। ওকে, নেক্সট প্রাপ্য হিসাব, এটাও চলতি সম্পদ, এটা রেওয়া মিলে 25,000 ডেবিট আছে। তো এখানে আবার সমন্বয় আছে, তো আমার দেখতে হবে কোনগুলো সমন্বয় আছে। দেখো প্রাপ্য হিসাবের আবার সমন্বয় আছে, দেখো সমন্বয় জাবেদাতে প্রাপ্য হিসাবের সমন্বয় আছে। তো এখানে আমরা হচ্ছে সমন্বয় 3,000 দিলাম, তো সমন্বিতরা মিলে 28,000 আসলো। আর প্রাপ্য হিসাব যেহেতু চলতি সম্পদ, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে পাঠিয়ে দিলাম। আচ্ছা, প্রদেয় হিসাব দেখো দায়, তো এখানে 40,000 ক্রেডিট আছে, এখানে আর সমন্বয় নাই প্রদেয় হিসাবের। সমন্বিতরা মিলেও 40,000, আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিটে 40,000, কারণ এটা একটা দায়। তারপরে সাপ্লাইজ একটা সম্পদ, 20,000 টাকা সাপ্লাইজ আছে। সমন্বয় আমরা 15,000 টাকা করছিলাম, ক্রেডিট দিলাম। তো 20,000 থেকে 15,000 বাদ দিলে আমার ডেবিটে 5,000 টাকা ডেবিট থাকতেছে। তো এটা আমরা কিন্তু ফার্স্টেই করছি, এই যে 20,000 থেকে 5,000 বাদ দিছি, 15,000 থাকতেছে। হ্যাঁ, তো আমার সমন্বিত রেওয়া মিলে ডেবিটে 5,000 রয়ে গেছে, আর আর্থিক অবস্থার বিবরণীতে তোমার 5,000 টাকা থাকবে, যেহেতু সাপ্লাইজ একটা চলতি সম্পদ।
এমনি দালান কোঠা 1 লাখ টাকা ছিল, এটার যেহেতু কোনো সমন্বয় নাই ডিরেক্ট সমন্বিতরে আমি নিয়েছি এবং এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিটে গেছে। এমনিভাবে মূলধন ক্রেডিটে যাবে, তো মূলধনের কোনো সমন্বয় নাই, তো এটা ডিরেক্ট সমন্বিতরে মিলে 1,35,00,000, আর্থিক অবস্থার বিবরণীতেও 1,35,00,000 ক্রেডিটে। হ্যাঁ, মূলধন যেহেতু ক্রেডিট। উত্তোলন ডেবিট হয় 7,000 টাকা, এখানে সমন্বয় নাই, 7,000 টাকা সমন্বিতরে মিলে দিলাম, আর্থিক অবস্থার বিবরণীতেও ডেবিট সাইডে যাবে 7,000। তেমনিভাবে সেবা আয়, অনুপার্জিত সেবায় বেতন খরচ, বিজ্ঞাপন খরচ, উপযোগ খরচ সবগুলা সেম নিয়মে বা সেম ক্রাইটেরিয়া মেনটেন করে তুমি লিখবা। লিখার পরে যেইগুলা তোমার সমন্বয়ের এন্ট্রি, যেমন সাপ্লাইজ খরচ, বকেয়া বেতন, অবচয় খরচ, পুঞ্জীবিত অবচয়, এগুলা তোমার এন্ট্রিতে ছিল না, মানে সমন্বয়ের এন্ট্রি, তো এগুলো আলাদা করে লিখবা। ডিরেক্ট এটা সমন্বয় দিবা, এটা যেহেতু তোমার রেওয়া মিলে ছিল না তাই এটা সমন্বয়ের ঘরে দিবা, সমন্বয়ের ঘর থেকে তোমার সমন্বিত রেওয়া মিলে দিবা। হ্যাঁ, সমন্বিত রেওয়া মিলে দিলে যেটা আয় বিবরণীতে যাবে ওটা আয় বিবরণীতে ইনক্লুড করবা, আর যেটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে ওটা আর্থিক অবস্থার বিবরণীতে ইনক্লুড করবা। তারপরে বাকিগুলা তোমার নিট ক্ষতি তুমি ওইভাবে নির্ণয় করবা। হ্যাঁ, এগুলা যোগ করবা, যোগ করে এখান থেকে বাদ দিবা, যেটা থাকবে ওটাই নিট ক্ষতি বা নিট লাভ। ওকে, আচ্ছা, তো এই গেল কার্যপত্র। এখন 11 নম্বর কোশ্চেনে দেখো কি কোশ্চেন আছে, যে খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো চিহ্নিত করো, নগদান বই প্রস্তুত করো, খুচরা নগদান বই, মনিহারি হিসাব, ডাক ও তার হিসাব প্রস্তুত করো। তো এটা মূলত তোমার নগদান বই, হিসাবের শ্রেণী, এই দুইটার মিক্স আপ থেকে আসছে। তো চলো আমরা ডিরেক্ট সলিউশনে যাব। তো বলছে যেগুলা খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো চিহ্নিত করো। তো আমরা জানি যে যেগুলা হচ্ছে বিক্রয় রিলেটেড, নগদে বিক্রয় রিলেটেড, ওইগুলো হচ্ছে আমার খুচরা নগদান বইতে ইনক্লুডেড হবে না। যেমন পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা খুচরার মধ্যে আসতেছে না। নগদে পণ্য বিক্রয়, এটা খুচরা নগদান বইতে আসবে না। খুচরা নগদান বইতে যেগুলো আসবে সেগুলোর অ্যামাউন্ট খুব ছোট হবে, দেখো 50, 30, 20, 25, এগুলো হচ্ছে খুচরা। আর এগুলো কি বড় অ্যামাউন্ট না, 5,000, 10,000, এগুলো বিগ অ্যামাউন্ট না, তো এটা খুচরার মধ্যে ইনক্লুডেড হবে না। তাহলে কোনগুলো আসতেছে, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 আর নগদে পণ্য বিক্রয় 10,000। হ্যাঁ, তো টোটাল 15,000, এখানে 15,000 তুমি যোগফল 15,000 দিয়ে দিতে পারো। আচ্ছা, তো খ নাম্বারে কি আছে, যে খুচরা নগদান বই অগ্রপ্রদত্ত পদ্ধতিতে তুমি প্রস্তুত করো। তো খুচরা নগদান বইয়ের ছক এটা, প্রথমে যে টাকাটা প্রাপ্ত হবে প্রাপ্তি টাকার ঘর থাকবে, তারিখের ঘর থাকবে, মোট প্রদত্ত টাকার ঘর থাকবে, আর খুচরা যে বিবরণগুলো আছে সেগুলার বিশ্লেষণ থাকবে। তো মোট কত টাকা প্রাপ্ত হয়েছে, 5,000 টাকা প্রাপ্ত, ওখানে লেখা আছে। কোথায় লেখা আছে চলো দেখে নিই। এই যে মোট প্রাপ্তি 5,000 টাকা, তো প্রাপ্তি হিসাবে দিয়ে দিলাম। তারপরে আমার প্রত্যেকটা লেনদেনের তারিখ লিখলাম, লিখে কোন কোন বিবরণ আছে, হিসাব আছে, হিসাবগুলো লিখলাম, নগদান হিসাব, কাগজ ও কলম ক্রয়, রিক্সা ভাড়া প্রদান, টেলিগ্রাম খরচ, এগুলো সব কি খরচের হিসাব। হ্যাঁ, তো এগুলোর টাকা তোমার চলে গেছে বা প্রদত্ত টাকা, তো এটা প্রত্যেকটা প্রদত্ত টাকার ঘরে আসছে। তো প্রদত্ত টাকার ঘরে আসলো, ভালো কথা। তারপরে প্রত্যেকটা খুচরা খরচের বিশ্লেষণ। তো কাগজ ও কলম ক্রয়, এটা মনিহারির মধ্যে গেছে, 50 টাকা মনিহারি। হ্যাঁ, তারপর হচ্ছে রিক্সা ভাড়া প্রদান, এটা যাতায়াতের মধ্যে গেছে, তাই যাতায়াতে 30 টাকা। অর্থাৎ যেটা যেই খরচ যেই খাতের মধ্যে পড়তেছে ওই খাতে আমরা দিয়ে দিছি, আহামরি কিছু না। তো প্রত্যেকটার আলাদা আলাদা করে খরচ আমরা লিখে দিলাম, খতিয়ান পৃষ্ঠা নাম্বার দিয়ে দিলাম। তাহলে দেখবা তোমার 265, তাহলে 5,000 থেকে 265 বাদ দিলে কত টাকা থাকতেছে, 4,735 টাকায়। 4,735 টাকাটা হচ্ছে 31 তারিখের ব্যালেন্স সিডি। 4,735 টাকা কি তোমার 31 তারিখের ব্যালেন্স সিডি, এটাই পরবর্তী বছরের ব্যালেন্স বিডিতে চলে যাবে। হ্যাঁ, তো এখানে দেখো একটা কথা লিখে দিতে হবে যে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট সাধারণ খতিয়ানে স্থানান্তরিত করতে হবে। হ্যাঁ, তো এখানে খুচরা নগদানের জের কত, 4,735 টাকা। তো এটার অ্যান্সার কত, 4,735। আচ্ছা, তো গ নাম্বারে হচ্ছে তোমার চলমান জের ছকে তোমার হিসাব প্রস্তুত করতে বসে, দুইটা হিসাব, একটা হচ্ছে মনিহারি হিসাব আর একটা হচ্ছে ডাক ও তার হিসাব। মনিহারি হিসাব, ডাক ও তার হিসাব। তো মনিহারি হিসাব আমরা জাবেদা দেখে দেখে ইনক্লুডেড করে ফেলবো। তো এখানে তোমার মনিহারি হিসাব তোমার 2021 সালের মার্চ 31 তারিখে ছিল, খুচরা নগদান হিসাবের বিপরীতে মনিহারি হিসাব ছিল ডেবিট। ডেবিট ছিল 70, ডেবিট ছিল 70, বসায় দিলাম, শেষ। তারপর ডাক ও তার হিসাব,
এটা মার্চ 31 তারিখে তোমার খুচরা নগদান হিসাবের বিপরীতে তোমার ডাকতার হিসাব ছিল 65 টাকা, তাহলে 65 বসা দিলাম, 65 বসা দিলাম, আমার ম্যাথ শেষ। হ্যাঁ, তো ময়মনসিংহ বোর্ড 2022 সলভ হয়ে গেছে। নেক্সট আমরা ময়মনসিংহ বোর্ড 2021 সলভ করব। তো এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটি ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।